দেশ থেকে ফোন আসলো আমার স্ত্রী আর আমার ভাতিজাকে একসাথে এক বিছনায় অবৈধভাবে শারীরিক সম্পর্ক করার সময় আমার মা বোনের জামাই একসাথে ধরেছে। আমি একজন দুবাই প্রবাসী। আমার কাছে যখন ফোন এসেছে তখন আমি ডিউটিতে। আমি জাস্ট দাঁড়ানো থেকে নিচে বসে গেছি। আমার প্রাণপ্রিয় ওয়াইফের নামে একই শুনলাম। আজকে বাড়ি থেকে এসেছি 2.5 বছর। 2 মাস পরে দেশে যাওয়ার কথা। আমার রুহুটা একদম কেঁপে উঠেছে। সাথে সাথে বললাম আমার সন্তান সমতুল্য এমন একটা ছেলের সাথে এরকম কাজ করলো, ওর জুতার মালা পরিয়ে বাড়ি থেকে বিদায় করো। ওই হতবাকারে লাথি মেরে বিদায় করো। আমি আর দেশে যাব না। শুনেছি আমার বউকেও ওরা সবাই মিলে অনেক মেরেছে। তারপরে মাথার চুল সব কেটে নেড়া বানিয়ে সালিশে জুতার মালা পরে তারপরে ওকে বিদায় করেছে। আর ওই হতবাকাকে বোনের জামাইরা মিলে মেরে একদম হাড়গোড় ভেঙে দিয়েছে। তারপরে আমি লজ্জায় ঘৃণায় বহু বছর আর দেশে যাইনি। আমার 2 বোনের জামাইকে ঘর জামাই রেখে দিয়েছে আমার মা, কারণ একা বাড়িতে কিভাবে থাকবে। আর আমার বড় ভাই মারা গিয়েছে। ভাবির অন্য জায়গায় বিয়ে হয়েছে 17 বছর আগে। ছেলেটাকে আমাদের কাছেই রেখে দিয়েছিলাম। আমরাই পড়ালেখা করিয়েছি, খাওয়িয়েছি, দাওয়িয়েছি, মানুষ করেছি। বয়স এখন 20-তে পড়লো। আর এই বয়সে এতটা অধপতন। আমি পরিবারের ছোট সন্তান। আমার বড় 2 বোনকে আমি মায়ের আসনে রাখি। আমি আবার মা বোন বলতেই অজ্ঞান ছিলাম। আমি আবার দুবাইতে খুব ভালো পয়সা কামাইতাম। দেশে অনেক জায়গা জমি কিনেছি। পরিবারের সব চাহিদা মেটাই। বোনদের সবকিছু, ওদের ছেলে মেয়েদেরও সবকিছু। মোট কথা ওদের ছেলে মেয়েদের মামা না শুধু, বাবাও বটে। মা আবার আমার কাছে বায়না ধরতে বড় বোনের জামাই ব্যবসা করবে, আমি যেন তাকে 3 লক্ষ টাকা দিই। বেশ কয়েকবার টাকা পাঠাইলেও সে ব্যবসায় লস করে ব্যবসা আর করতে পারে না। 2 বোনের জামাইকে মায়ের আবদারে 2টা মোটরসাইকেলও কিনে দিয়েছি। মাসে মাসে আবার টুকিটাকি হাত খরচও দিতে হয়। তাদের আবার নানা ধরনের বায়না, কখনো গলার চেন, আবার কখনো কানের দুল। আমিও আপাদের কখনোই না করি না। তারা আমাকে কখনোই আর দেশে যাইতে বলে না, কারণ লজ্জার বিষয়। দীর্ঘ 8 বছর পরে সিদ্ধান্ত নিলাম দেশে যাব, এবার বিয়ে শাদী করব। বোনেরা বলল আরো 1 বছর পরে যেতে। আমার কোম্পানি বন্ধ হয়ে যাওয়াতে আমাদের সবাইকে দেশে পাঠিয়ে দেয়। যাওয়ার পরে দেখি আমি যাওয়াতে সবার মুখ ভার। আমার টাকাই করা বাড়িতে যে যার মতো ভালো ভালো রুম নিয়ে থাকছে। আমাকে থাকতে দিছে এক গরম রুমে, যে রুমে কোনো আলো বাতাস ঢোকে না। তবে যাই হোক, আমি আর কিছুই বললাম না। আমি টাকা পাঠাতাম আপুদের অ্যাকাউন্টে, ভাইয়ের অ্যাকাউন্টে টাকা পাঠাতাম। আমি যখন টাকা চাইলাম ব্যবসা করার জন্য, তখন আমার বোনদের নানা রকমের তালবাহানা, মানে আমাকে টাকা দিবে না। আমি জায়গা জমিন কেনার জন্য যে টাকা পয়সা পাঠিয়েছি, সেই টাকা পয়সা দিয়ে তাদের নিজের নামে জায়গা জমিন কিনেছে। আমাকে উল্টো বলে আমরা মাসে মাসে তোকে পকেট খরচের জন্য টাকা দিব, তুই কোনো চিন্তা করিস না, তাদের নামে আছে, তাতে খুব সেফ আছে। পুরো পোল্টিবাস সবাই ভাবে আমার সাথে প্রতারণা করলো, পুরো মাটিতে মিশে যাওয়ার মতো। না কাউকে আমি বলতে পারতেছিলাম না সহ্য করতে পারতেছিলাম। এক বিশাল বেজাল। আমার সাথে সবাই কুকুরের মতো ব্যবহার করতো। এত বছর আমি বিদেশ করে কাদের আমি খাওয়ালাম। আমার এত এত পরিশ্রমের টাকা কাদের পিছনে খরচ করলাম। আফসোস। আমাদের কাজের খালা আমাকে বলল, আপনি যখন বিদেশ ছিলেন আপনার বোরে ওরা সবাই মিলে অনেক চর্চার করতো, সারাদিন খাটাইতো। আপনার ভাতিজারে সম্পদের ভাগ না দেওয়ার জন্য, আপনার সংসার না হওয়ার জন্যই, আপনার কামাই খাওয়ার জন্যই আপনার বউরে আর ভাতিজারে মিথ্যা অপবাদ দিয়ে বিদায় করছে। তখন আমার মাথায় একদম আকাশটা ভেঙে পড়লো, কারণ আমি আমার ওয়াইফরে অনেক বেশি ভালোবাসতাম। আমি আমার ভাতিজারেও অনেক বেশি ভালোবাসতাম, কারণ ও যখন একদম ছোট ছিল তখন আমি 8 বছরের। ওকে কোলে নিয়ে আমি কত খেলতাম, কত আনন্দ করতাম। আমি ওর নানার বাড়িতে যাই আর আমার বড় ভাবির খোঁজ নেওয়ার জন্য। শুনেছি আমার বাড়িতে এই ঘটনার পরে ওর মা আর ওর মামারা ওকে নাকি সৌদি আরব পাঠিয়ে দেয়। আমি ওর নাম্বার সংগ্রহ করে তারপর ওর সাথে যোগাযোগ করি, আর আমি ওর কাছে ক্ষমা চাই সবকিছুর জন্য। তখন ও শুধু আমারে একটা কথাই বলে, বাবা আপনার কোনো দোষ নাই, আপনারে আপনার বোনরা যা বলতো উনি বিশ্বাস করতেন। আমারে না ওরা অনেক চর্চার করছে, কুরবিড়ালের মতো ব্যবহার করছে। খাইতে বসলে না অনেক কথা শোনাইতো, আমারে লেখাপড়া করাইতে চাইতো না। তখন আমি আমার সব ঘটনা ভাতিজারে খুলে বলি। তখন ভাতিজা আমাকে বলে, ছোট বাবা আপনি কি সৌদি আরব আসবেন? তখন আমি বলি, বাবা রে আমার 2টা হাত ছাড়া আর আমার কিছুই নাই সৌদি আরব যাওয়ার মতো। তখন আমাকে বলে, বাবা আমি ভিসা দেব, সবকিছু আমি রেডি করব, আপনি শুধু একবার চলে আসেন। আবার উঠে দাঁড়ান, ঘুরে দাঁড়ান। আমি আমার ওয়াইফের বাড়িতে খোঁজ নিয়ে শুনি আমার ওয়াইফ ওই ঘটনার পর অনেকবার আত্মহত্যা করতে চেয়েছিল। এই অপমানে আমার ওয়াইফ আর কখনোই বিয়ে করে নাই। তখনই এই কথাটা শুনি, সাথে সাথে ওদের বাড়িতে যাই আমি, আমার সমস্ত ভুলের ক্ষমা চাই। তো আমার ওয়াইফের পরিবার আমাকে ক্ষমা করে না, কারণ ওদের একটাই মেয়ে। ওদের জন্য এই অপবাদটা অনেক বেশি বড় ছিল। আমার ওয়াইফ আমাকে মাফ করে আর আবার আমার সাথে সংসার করবে এই ইচ্ছা পোষণ করে। সাথে সাথে হুজুর ডেকে আমি কবুল পড়ি। যদিও আমাদের এখন পর্যন্ত কিন্তু ডিভোর্স হয় না। আমার স্ত্রী আমাকে অনেক বেশি ভালোবাসতো। এত বছর শুধু এই অপমান আর আমাকে ভালোবাসে বলে এখন পর্যন্ত বিয়ে করেনি। ভিসা প্রসেসিং হইতে 2 মাস সময় লাগে। আর এই 2টা মাস আমি আমার শ্বশুর বাড়িতেই ছিলাম। আলহামদুলিল্লাহ আমি 2 মাস পরে সৌদি চলে আসি। আমার ভাতিজা আমাকে দোকানের ভিসায় নিয়ে আসছে। আমরা একই ফ্ল্যাটে থাকি। ভাতিজা যদি এই সময়ে আমাকে সাহারা না দিত আমি অনেক দুঃখ পড়তাম। আমার জীবনের সবকিছু আবার নতুন করে শুরু হয়। আর আমার
মা বোনদের বিচার আল্লাহ তাআলা নিজেই করবেন।